আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন রাতের একটা দৃশ্য। এটা দুবাইতে হরহামেশা এই ধরনের চিত্র যেখানে সেখানে দেখা মিলে। একটা সাউন্ড প্লেয়ার বাজিয়ে তারা এইভাবে ডান্স করতে থাকে। এটা একটা অ্যারোবিক্স নাচ, যেটা করার ফলে শরীরে কিন্তু অনেক ঘাম দেয়। সারাদিনের খাওয়া কর্মব্যস্ততা এবং বসে থাকার পরে এই ধরনের এক্সারসাইজের পরে শরীরের মুভমেন্ট খুব ভালো থাকে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুনিশ্চিতভাবে ভালো থাকার একটা ইঙ্গিত এখান থেকে আসে এবং রাতের ঘুমটা হয় অসাধারণ। মাঝে মাঝে আমি এসে জুটি এদের সাথে, আর পেছনে এসে দাঁড়িয়েছে নবগত কিছু জাপানি, আর এরা মূলত ফিলিপিনোরা শারীরিকভাবে মানসিকভাবে অনেক স্ট্রং হয়। তাদের চিন্তাভাবনা এবং ফোকাস খুব ভালো থাকে। তো অন্যান্য দেশের আমি দেখেছি যারা এই ধরনের এক্সারসাইজে উদ্বুদ্ধ হয়, একজন লিড দেয় এবং সবাই তার সাথে করতে থাকে। এ ধরনের এক্সারসাইজ শরীরের জন্য অত্যন্ত ভালো। কিছুক্ষণ করলে আপনি বুঝবেন ভীষণ হার্ড এবং প্রচুর পরিশ্রম এবং ঘাম এখান থেকে কিন্তু ঝরে যায়। এটা সৌন্দর্যের জন্য যত না ততটা সুস্থ থাকার জন্য আসলে আমাদের করা উচিত। এক এক সময় এক এক যুগে সৌন্দর্যের আলাদা আলাদা সংজ্ঞা থাকতে পারে, কিন্তু সুস্থতার নেয়ামতের কোনো সীমা পরিসীমা নাই। নিজে সুস্থ না থাকলে কাছের মানুষ বা কাজে বাজে কোনো জায়গায় কিন্তু ভালোভাবে প্ল্যানিং বা ভালোভাবে নিজের এফোর্টটা দেওয়া যায় না। তাই সুস্থতা সবার আগে। তবে সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা বিভিন্ন যুগে হয়ে থাকে, যা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোকপাত করব। শুনলে আপনারা সত্যি অবাক হবেন। প্রাচীন মিশরে পাতলা কোমরের মেয়েদের খুব কদর ছিল। যে মেয়ে যত স্লিম ছিল তাকে তত আকর্ষণীয় ভাবা হতো। কিন্তু এসব পাতলা কোমরের মেয়েরা যখন বিয়ে করত, তখন তারা বেছে বেছে মোটা ভুঁড়িওয়ালাদের বিয়ে করত। কারণ সেই সময়ে ভাবা হতো ধনীরা গরিবদের চেয়ে ভালো মন্দ বেশি খায়, তাই মোটা লোকেরা আর্থিকভাবে সচ্ছল ধনবান হয়। তখন দেখা যেত অনেক পুরুষই কৃত্রিমভাবে মোটা হওয়ার চেষ্টা করত। আবার মাথায় টাকওয়ালা পুরুষদের মহাজ্ঞানী ভাবা হতো, তাদেরও বেশ কদর ছিল। মধ্যযুগে এসে মোটা মেয়েদের কদর খুব বেড়ে গেল, কারণ তাদেরকে ধনী অভিজাত পরিবারের ভাবা হতো। একগাদা দাসী থাকার কারণে তাদের কোনো কাজই করতে হতো না, ফলে কাজ না থাকার কারণে মোটা হয়ে যেত। সেটাই ছিল আভিজাত্যের প্রতীক। আসলে সৌন্দর্যের সংজ্ঞা যুগভেদে এক এক রকম হয়ে থাকে। আজ সারা বিশ্বে প্রচার করা হচ্ছে ফর্সা মানেই সুন্দর, জিরো ফিগার মানেই আকর্ষণীয়। এই জন্য দুবেলা হাফ পেট ভাত খেয়ে দুর্বল শরীর নিয়ে হলেও ফিগার জিরো রাখার প্রবণতায় ব্যস্ত সবাই। অথচ আগের যুগে জিরো ফিগার মেয়ে দেখলে লোকে নির্ঘাত ভাবত মেয়েটা নিশ্চয়ই কঙ্কাল পরিবারের, না খেতে পেরে শুকিয়ে গেছে। এগুলো আসলে কিছুই না, সবই কর্পোরেট ব্যবসা। মোটা বা চিকন, কালো বা ফর্সা, কোনটা ফ্যাশন, এটা নির্ধারণ করে কর্পোরেট ব্যবসায়ীরা। তারাই তাদের প্রয়োজনে বিভিন্ন সময় সৌন্দর্যের বিভিন্ন সংজ্ঞা দেয়, আর আমরা সেই অনুযায়ী সুন্দর হওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ি। ফোর্বস ম্যাগাজিন অনুযায়ী বিশ্বে প্রতি বছর কসমেটিক্স ব্যবসায় হয় প্রায় $270 বিলিয়ন। 1 বিলিয়ন সমান সমান 100 কোটি। এবার বুঝতে পারছেন? এর মধ্যে লরিয়েল এবং ম্যাবলিন কোম্পানির সবচেয়ে বেশি ব্যবসা রয়েছে। সৌন্দর্যের বিষয় নিয়ে মাথা ঘামায় দুই ধরনের মানুষেরা: এক, কর্পোরেটের ব্যবসায়ীরা ব্যবসায়িক স্বার্থে; দুই, যাদের নিজস্ব কোনো যোগ্যতা নেই, তাই সৌন্দর্যকে এরা যোগ্যতা মনে করে। তবে আমার কাছে যদি সৌন্দর্যের সংজ্ঞা চাওয়া হয়, তবে আমি বলবো যোগ্যতাই মানুষের আসল সৌন্দর্য। এরপরেও যারা নিজেদের সুন্দর ভাবে না, তারা নিজের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা বাদ দিয়ে যোগ্যতা বাড়ানোর চেষ্টা করা উচিত। যোগ্য মানুষ দেখতে যেমনই হোক না কেন, তাদের দেখতে সুন্দরই লাগে। জীবনের এক পর্যায়ে এসে এটাই একমাত্র বাস্তব সৌন্দর্য হয়ে দাঁড়ায়।